মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুব মনোযোগ দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি বলছি তাদেরই কথা যারা তোমাদের মধ্যে এসএসসি এবং এসএসসি ফাইনাল পরীক্ষা দিতে চলেছে। এর মধ্যে হয়তো টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এসএসসি দের এবং ফলাফলও পেয়ে গেছে। আর তাই সবাই আরো জোর কদমে লেখাপড়া শুরু করছে। আর আমিও আমার সাধ্য মতো তোমাদেরকে হেল্প করার জন্য, বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে হেল্প করার জন্য এগিয়ে এসেছি। তোমরা হয়তো লক্ষ্য করছো বা জানো যে আমার এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর বেস করে এসএসসি এবং এসএসসি উভয় ক্ষেত্রে, অর্থাৎ উভয় পরীক্ষার্থীদের জন্য। যারা মোটামুটি লেখাপড়া করছো, যারা মনে হয় যে এসএসসি ফার্স্ট ইয়ারেও আছে, তাদের ক্ষেত্রেও একই কথা বলবো। নিয়মিত ভিডিওগুলো তোমাকে দেখতে হবে যদি তুমি ভালো করতে চাও। আরেকটা কথা বলার ছিল, এখন বিশেষ কারণে হয়তো রেগুলারলি আগে যে প্রতিদিন দুটা বা একটা করে ভিডিও আপলোড করতাম বা করে যাচ্ছি, হয়তো সামনে সেটা একটু ব্যতিক্রম হতে পারে, একটু গ্যাপ হতে পারে। আর তাই তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে কি, যে ভিডিওটা এখন পাচ্ছ বা যেটা ওয়াচ করছো, সেটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিও রিলেটেড অনেকগুলো না হলে বেশ কিছু ভিডিও লিঙ্ক তুমি পেয়ে যাও। সেই ভিডিওগুলো থেকে কয়েকটা যদি তুমি দেখে নাও বা শিখে নাও, তাহলে আমার মনে হয় জিনিসটা তোমার একদম পারফেক্টলি শেখা হয়ে যাবে। হয়তো তোমার কয়েকটা মিনিট সময় নষ্ট হতে পারে, সেক্ষেত্রে সময় নষ্ট হওয়া বলবো না, সময় ব্যয় হচ্ছে, সেটা যদি ধৈর্য ধরে তুমি ব্যয় করো তাহলে তোমার জন্য বেনিফিটেড, তোমার জন্য সেটা খুব ভালো। আর যেমন মনে করো তুমি আজকে ন্যারেশন দেখছো, ন্যারেশন এটা দেখার পরে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ন্যারেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, সেখানে অনেকগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে ন্যারেশন রিলেটেড এবং সেখানে নিয়মকানুন সম্পর্কে বেশ কিছু ভিডিও আছে। তবে মানে মূল যেগুলো নিয়মকানুন সেই সম্পর্কে স্পেশালি নামকরণ করা হয়েছে, সেটা কিসের উপর বেস করে, ঠিক আছে? তো যেমন আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য আপলোড করতে যাচ্ছি, সেই ভিডিওটা বিশেষ করে ন্যারেশনের সবগুলো নিয়মকানুন এখানে আমি নিয়ে আসার চেষ্টা করছি। আমার যতটুকু মনে আছে সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর তাই তোমাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, এই ভিডিওটা কোনো রকম স্কিপিং না করে পুরোপুরি দেখার জন্য। তুমি যদি স্কিপ করে দেখো তাহলে হয়তো তুমি খুব ইম্পর্টেন্ট কিছু নিয়ম হারিয়ে ফেলতে পারো বা মিস করতে পারো। সুতরাং পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তারপর আর একটা জিনিস তোমাদের বলা হচ্ছে, যেমন মনে করো তুমি প্যারাগ্রাফ লিখছো, একটা প্যারাগ্রাফ আমি নোট করে দিচ্ছি, সেটা তখন তুমি সেই প্যারাগ্রাফের ডেসক্রিপশন বক্সে চলে যাবে। সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে আর দেখবে কি আরো কিছু সেই অন্য প্যারাগ্রাফ দেওয়া আছে, সেখান থেকে তোমার যেটা প্রয়োজন মনে হয় তুমি সেটা দেখে নিতে পারো, নোট করে নিতে পারো। আর এটা হয়তো লক্ষ্য করেছো যে আমি যতগুলো এ ধরনের প্যারাগ্রাফ বলো, ইমেল বলো, লেটার বলো, কম্পিটিশন বলো, যা নোট করে দিচ্ছি সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এবং মানে কি বলবো, ইনফরমেটিভ এবং অ্যাপ্রোপ্রিয়েট এবং শর্ট, যাতে করে তোমরা পড়া মাত্র কয়েকবার যদি পড়ো খুব সহজে বুঝতে পারবে, খুব সহজে শিখতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে। সুতরাং আমার মনে হয় ইংলিশের জন্য তোমার এই একটা চ্যানেলই বেস্ট। আমার মনে হয় যদি মনে করে কি হ্যাঁ এখানে থেকে তুমি সবকিছু শিখে ফেলতে পারছো, বুঝতে পারছো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি শিখতে থাকো, পড়তে থাকো, বুঝতে থাকো। আর যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি স্কিপ করে যেতে পারো বা চ্যানেলটা আনসাব করে চলে যেতে পারো, এটা আমার কোনো কিছু বলা যায়। তবে পুরো ভিডিও কোনো রকম স্কিপিং করা ছাড়া দেখার জন্য বারবার করে অনুরোধ করা হচ্ছে। আমারও মনে হচ্ছে যে ইংলিশ শেখার জন্য তোমাদেরকে আমি প্রথম থেকে বলে আসছি, যদি ইংরেজি যদি পারফেক্টলি তোমাকে শিখতে হয়, দীর্ঘদিন মনে রাখতে হয়, বুঝতে হয়, তাহলে তোমার ভোকাবুলারি ছাড়া অল্টারনেটিভ কিছু। ফার্স্ট অফ অল তোমাকে ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ড মিনিং শিখতে হবে। এরপরে তোমার কি আসছে, গ্রামার। আর আমি গ্রামার রিলেটেড যা কিছু আছে সবকিছু এমন ভাবে বুঝিয়ে দিচ্ছি, তুমি যদি মনোযোগ দিয়ে
একটু দেখো, তুমি যদি নতুনও হয়ে থাকো, আমার মনে হয় তোমার জিনিসটা একদম পারফেক্টলি শেখা হয়ে যাবে। তবে যেটা দরকার সেটা হচ্ছে মনোযোগ, ধৈর্য, আর কোন রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা দেখা। আজকেও সেই ভিডিও তোমাকে দেখার জন্য অনুরোধ করছি, কোন রকম স্কিপিং করা ছাড়া। ন্যারেশনের উপর শেখাচ্ছি, যাকে তোমরা বলতে প্রশ্ন যেটা দেওয়া থাকে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। তো এখানে সমস্ত নিয়ম কানুন আমি নিয়ে আসার চেষ্টা করছি। চলো শুরু করছি। Change the narrative style of the following text. যদিও এখানে টেক্সটের কথা বলা হচ্ছে, আমি টেক্সটে যাওয়ার আগে ন্যারেশন করার জন্য যে সব সিস্টেম বা রুলস তোমার জানা থাকা দরকার সেটা আগে আলোচনা করার চেষ্টা করছি। এতে করে তুমি যদি নতুনও হয়ে থাকো বা কোনো কিছু যদি ভুলেও গিয়ে থাকো, তাহলে এখন সেটা হয়তো তোমার মনে পড়ে যাবে বা নতুনদের শেখা হয়ে যাবে। ন্যারেশন অথবা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, এটা কিভাবে চেঞ্জ করতে হবে? ফার্স্ট অফ অল তোমাকে জানা থাকতে হবে কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের প্রকার। তো এখানে দেখো, বাক্য জানার জন্য বা কিভাবে বুঝবে কোনটা কোন ধরনের সেন্টেন্স, সে বিষয়ে আগে তোমাকে একটু নজর করতে হচ্ছি বা সে বিষয়ে তোমাকে একটু আলোকপাত করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে এবং সাবজেক্টের পর ভার্ব থাকে, তারপরে ডট ডট বা এক্সটেনশন। অ্যাসার্টিভ সেন্টেন্সকে সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখো, যে দ্য কাউ গিভস আস মিল্ক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, গরু আমাদেরকে দুধ দেয়। নেগেটিভ সেন্টেন্সটি দে ডু নট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। তো এখানে না বোঝাচ্ছে বলে, না বোধক বাক্য বলে সেটা নেগেটিভ সেন্টেন্স, এটা হা বোধক বা বর্ণনামূলক বাক্য বলে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো, এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি কিভাবে বুঝবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাতে গিয়ে এখানে দেখো, আমি প্রথমে বলেছি ইয়েস অথবা নো কোয়েশ্চেন্স, একটা ইয়েস কোয়েশ্চেন্স আর একটা নো কোয়েশ্চেন্স, এই ধরনের বাক্য আছে। যে সেন্টেন্স গুলো বিগিনিং উইথ এ ভি বা অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্ব, যেমন এম ইজ আর was where, do does did অথবা have has had shall will ইত্যাদি দিয়ে শুরু হয়, সেগুলো তুমি বুঝে নেবে বা ধরে নেবে yes no questions, অর্থাৎ সেগুলো হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায়। যেমন এখানে একটা প্রশ্ন দিয়েছি যে ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? তুমি এই প্রশ্নের উত্তরে yes অথবা নো দিয়ে, যেমন এটার হয়তো আনসারটা দিতে পারে কিভাবে, ইয়েস অথবা নো দিয়ে একটু উত্তরটা দিতে পারে। ঠিক আছে, তাই এই ধরনের প্রশ্নগুলোর নাম হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এরপর দেখো ইনফরমেশনাল কোশ্চেন, এটা কিভাবে বুঝবে? বিগিনিং উইথ WH, যেমন হু, হুইচ, হোয়ার, হোয়াই, হাউ, where এখানে দুইবার হয়ে গেছে, তুমি এখানে একবার লিখবে where, when, whose, whom, what ইত্যাদি। কেমন? এখানে একটা অ্যাকসেপ্টটা দিয়ে দাও, তাহলে এটা বোঝা যাবে কি অ্যাকসেপ্ট ইত্যাদি। যেমন হু আর ইউ, তুমি কে বা তোমরা কারা। এখানে দেখো, এই প্রশ্ন উত্তরের জন্য তোমাকে একটা ইনফরমেশন দিতে হবে। এখানে ইয়েস অথবা নো বলে উত্তরটা দেওয়া যাবে না, এখানে উত্তরটা দিতে হবে কিভাবে? যেমন মনে করো বলতে পারো আই এম রাজীব, আমি রাজীব, অথবা এভাবে বলতে পারো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। ওকে, তো এই যে ইনফরমেশনটা দিতে হচ্ছে বলে এটার নাম হচ্ছে কি ইনফরমেশনাল কোয়েশ্চেন্স। ঠিক আছে, এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স।
তো ইম্পারেটিভ সেন্টেন্স তুমি কিভাবে বুঝবে? ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় ভার্ব দিয়ে, ভার্ব দিয়ে শুরু হয় এবং এরপর সাধারণত অবজেক্ট থাকে, এরপর এক্সটেনশন থাকতে পারে। যেমন মনে করো ডু দা সাম, এখানে ডু প্রথমত কি ভার্ব, এরপর দা সাম হচ্ছে অবজেক্ট। এরপরে কি হতে পারে? নেগেটিভ সেন্টেন্স হতে পারে ডু নট অথবা ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে স্ট্রাকচার। যেমন এখানে এক্সাম্পল কি দিয়েছি, ডোন্ট ওয়াস্ট টাইম, সময় নষ্ট করো না। এখানে ডোন্ট হচ্ছে কি অক্সিলারি ভার্ব প্লাস নেগেটিভ ভার্ব ওয়ার্ড, আর ওয়াস্ট হচ্ছে ভার্ব তারপর টাইম, এটা নাম। এরপরে কি বিগিনিং উইথ লেট, লেট দিয়ে শুরু হতে পারে। যেমন এটা স্ট্রাকচার কি হতে পারে, লেট প্লাস অবজেক্টিভ এর সাবজেক্ট, অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, এরপরে ভার্ব তারপর অবজেক্ট তারপর এক্সটেনশন। যেমন লেট আস এনজয় দ্য ডে, এখানে দেখো লেটের পরে আস এসেছে, আস হচ্ছে বি এর অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, এরপরে দ্য ডে, তারপর কি এনজয় হচ্ছে ভার্ব, এনজয় ভার্ব, দ্য ডে হচ্ছে অবজেক্ট। এরপরে কি দেখো লেট হিম সে, লেট হচ্ছে যেটা শুরু হয় লেট দিয়ে, এরপরে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তারপর ভার্ব সে। আবার কি হতে পারে, বিগিনিং উইথ অলওয়েজ অর নেভার, অলওয়েজ দিয়ে দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে, এখানে কি দিয়ে শুরু হচ্ছে, অলওয়েজ দিয়ে শুরু হয়েছে। তারপর এরপর হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স কিভাবে বোঝা যায়, যে এর প্রথমে সাধারণত মে থাকে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন মে আল্লাহ হেল্প, মে দিয়ে শুরু হয়েছে, কেমন মে দিয়ে শুরু হয়েছে, এরপরে আল্লাহ সাবজেক্ট, হেল্প ভার্ব এক্সটেনশন। তারপরে কি হতে পারে, লং লিভ দিয়ে হতে পারে, লং লিভ দিয়ে শুরু হতে পারে সেন্টেন্সটা, লং লিভ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে দেখো লং লিভ, লং লিভ, এরপরে আওয়ার প্রেসিডেন্ট হচ্ছে কি সাবজেক্ট, তারপর এক্সটেনশন থাকলেও থাকতে পারে। তারপর দেখো উড দ্যাট, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড, আমি যদি আবার শিশু হতে পারি। এই ধরনের সেন্টেন্স গুলো ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে। তারপর কি হ্যাড, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, যেমন বলছে কি হ্যাড আই বিন এ পয়েন্ট, তারপরে এক্সক্লামেশন। এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম, যেমন দেখো আলাস আই এম আন্ডার। তবে এখানে আরেকটা জিনিস তুমি মনে রাখতে পারো, যে এক্সক্লামেটরি সেন্টেন্স তুমি যদি সেন্টেন্সটা একটু লক্ষ্য করে দেখবে কি সেন্টেন্সের শেষে এই ধরনের একটা এক্সক্লেমেশন মার্ক থাকে, আর সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এবার আসছি যে কি কি চেঞ্জেস আছে ন্যারেশনের মধ্যে, অথবা চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল করতে গেলে কি কি জিনিস তোমাকে চেঞ্জ করতে হয়। যেমন এখানে বলছে কি রিপোর্টিং ভার্ব চেঞ্জ, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। সেটা কি হয়, সে টু থাকলে হয় টেল, সেজ টু থাকলে হয় টেলস, সেড টু থাকলে হয় টোল্ড, সেড থাকলে সাধারণত এখানে বলছে কি টোল্ড হয়। তবে একবারের পর দ্বিতীয়বার যদি বলা হয় থাকে তখন সেখানে হয়ে যাবে কি অ্যাড। এরপর যদি আবার থাকে সেড, তখন সেটা হয়ে যাবে সেড অ্যাগেন এটসেট্রা। ওকে, এরপরটা এভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে। তারপর কি যদি সেটা কোয়েশ্চেন হয়ে থাকে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলছি, এখানে আমি সেটা লিখলাম না, তুমি মনে রাখতে পারো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত কিরকম হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর দেখো এই যে কমা এবং ইনভার্টেড কমার স্থলে কি বসে, দ্যাট বসে। আমরা জানি কি 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 জিনিসের পরিবর্তন হয়, প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, তারপরে কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়, সেই জায়গায় কি বসে।
ঠিক আছে, এই জিনিসটা আগে জানো। তারপরে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আইএনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা সেড টু থাকে বা সেজ টু থাকে তখন সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, সাধারণত আস্কড হয়ে যায়। আর দ্বিতীয়বার যদি হয় তাহলে আস্কড অ্যাগেন এরকম হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে সে জায়গায় কি বসে, সাধারণত ইয়েস নো হলে ইফ বসে, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন আনসার হলে সেখানে ইফ বসবে। আর যদি সে তা না হয় তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেনের মধ্যে যে শব্দ দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেনটা শুরু হয়েছে অথবা যে ওয়ার্ড দিয়ে অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা থেকে যায়। তারপরে পরিবর্তনটা সেভাবে হয়ে থাকে, সেটা আমরা যখন এক্সারসাইজ করতে যাব তখন আলোচনা করব। এক্ষেত্রে তুমি মনে রাখতে পারো সাধারণত এরপরে কি আসে, সাবজেক্ট আসে, সাবজেক্টের পরে ভার্বটা আসবে। কিন্তু কখনো এই যে ডাব্লিউএইচ এর ওয়ার্ডের আগে কিংবা ইফ এর পরে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্বটা আসবে না, তা না হলে কি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে যাবে। কারণ এছাড়া আমাদের রুলে আছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত ডাইরেক্ট নেশনে হয় না, ইনডাইরেক্ট নেশনে হয় না। সেক্ষেত্রে কি করতে হয়, সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে যেতে হয়। ঠিক আছে, এবার আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হচ্ছে, ওই সেট টু চেঞ্জ হয়ে গিয়ে কমান্ডেড বা অনুরোধ বুঝালে সেটা রিকোয়েস্টেড, আর আদেশ বুঝালে সেটা অর্ডার, উপদেশ বুঝালে সেটা অ্যাডভাইস ইত্যাদি হয়ে থাকে। তখন সেক্ষেত্রে কি করতে হবে, কিন্তু তুমি যদি দেখো যে সেটা বোঝাই যাচ্ছে না এটা কি আদেশ না উপদেশ না অনুরোধ, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, এই যে বলা হচ্ছে লেটাস থাকলে প্রপোজড বুঝায় বা সাজেস্টেড চেঞ্জ হয়ে লেটাস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, তখন সেখানে প্রপোজ বা সাজেস্টেড হয়ে যাবে। তবে এখানে কি বলছে, তবে সর্বক্ষেত্রে নিরাপদে টেল ভার্ব ব্যবহার করা যায় ভুল এড়ানোর জন্য। টেল বলতে এখানে খেয়াল রাখবে, যদি সেটা পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট টেন্স হলে সেটা কি হবে, টোল্ড হবে, সেটা খেয়াল রাখতে হবে তোমাকে। ওই আগের মতো এখানে চেঞ্জ করতে হবে, সেট টু থাকলে টোল্ড, সেটা খেয়াল রাখতে হবে। তারপর কি হয়, এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর যদি সেটা নেগেটিভ হয় প্রথমে কি হবে, নট টু হয়ে ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, এরপরে অপারেটিভ সেন্টেন্সে কি হয়, যেগুলো আমরা বুঝেছিলাম শিখেছিলাম মে আল্লাহ দিয়ে শুরু হতে পারে, তখন সেখানে কি হতে পারে, উইশ থাকতে পারে, লিভ লং থাকতে পারে বা ইফ থাকতে পারে। এ ধরনের এই সেন্টেন্সের সাধারণত কি কন্ডিশনাল সেন্টেন্স, সেই ধরনের যদি থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হবে, উইশ হবে বা প্রেড হবে। অর্থাৎ ইচ্ছা প্রকাশ করলে উইশ বা প্রার্থনা বোঝালে সেটা প্রেড হবে। এরপরে কি বসবে, দ্যাট। ওকে, তারপর কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে বলবো, আমরা বলেছিলাম সেন্টেন্সের শেষে একটা এক্সক্লামেশন মার্ক থাকে। সেক্ষেত্রে কি করতে হবে, যে তোমার কমা বা ইনভার্টেড কমা উঠে যাবে, সেক্ষেত্রে কি হবে, এখানে সেটা আমি বলে দিচ্ছি। এখানে হবে কি, যেটা রিপিটিং ভার্ব থাকবে সেটা চেঞ্জ হয়ে কি হবে, এক্সক্লেমড উইথ জয়, অথবা যখন আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো। এরপরে দ্যাট হয়ে বাকি যেটা চেঞ্জেস থাকে যেভাবে সেটা করতে হবে। ওকে, তারপর কি, এইগুলো তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার এখানে ছোট্ট করে এই জিনিসটা দেয়া আছে, দেখো, পার্সন, নাম্বার, নমিনেটিভ, অবজেক্টিভ আর পসেসিভ। আর কিছু চেঞ্জ আছে সেটা আমি বলে দিচ্ছি। এটা দেখো যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আই হচ্ছে নমিনেটিভ ফর্ম, মি অবজেক্টিভ ফর্ম, মাই পসেসিভ ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম। তারপর প্লুরাল, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে হয় উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হিসাবে আমরা কি জানি, ইউ, ইয়োর। তারপর সিঙ্গুলার নাম্বার এখানে কি আছে, হি, শি, ইট, নমিনেটিভ ফর্ম। অবজেক্টিভ ফর্মে কি আছে, হি, হার, ইট। পসেসিভ ফর্মে আছে কি,
ইজ, আর, ইটস। তারপর থার্ড পার্সন, এটা থার্ড পার্সন, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, সরি এটা থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, আর এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। প্লুরাল নম্বরে কি আছে? দে, দ্যাম, দ্যাম, অর্থাৎ দে হচ্ছে কি নমিনেটিভ ফর্ম, আর দ্যাম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, দ্যাম হচ্ছে পসেসিভ ফর্ম। ওকে, আরো দুটো ফর্ম আছে যে পসেসিভ ফর্মটা আমি নিল, একটা আছে যে তোমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আর একটা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর দেখো এই জায়গায় কি কি চেঞ্জেস আছে। এই জায়গায় আবার আমি একটু উপরে উঠে যাচ্ছি, দেখো নিকটবর্তী শব্দগুলো দূরবর্তী শব্দে যেভাবে পরিবর্তন হয়। যেমন দিস বা ইট থাকলে সেটা কি হয়ে যায়? দ্যাট। আর দিস থাকলে দোজ, দেয়ার থাকলে দেয়ার, গো কাম থাকলে গো, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো। এখানে কাম দুবার হয়ে গেছে। নাও, দেন, টুডে, দ্যাট, টুমরো, দ্য নেক্সট, লাস্ট ডে বা ইয়েস্টারডে থাকলে তখন হবে কি? দ্য প্রিভিয়াস ডে। আর লাস্ট বলতে লাস্ট থাকলে সেটার পরিবর্তে কি বসিয়ে দেবে? প্রিভিয়াস। ওকে, এরপরে দেখো অক্সিলারি ভার্ব গুলোর বা বি ভার্ব গুলোর কি কি পরিবর্তন হয়ে থাকে, বা হ্যাভ ভার্ব গুলোর কি পরিবর্তন হয়। এম ইজ আর থাকলে সেটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার, হ্যাভ ইজ থাকলে সেটা চলে যাবে হ্যাড এ, ডু ডাজ থাকলে সেটা চলে যাবে ডিড। এরপর দেখো মডেল ভার্বের কি পরিবর্তন হচ্ছে। প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে ক্যান থাকলে সেটা হবে কুড, মে থাকলে মাইট, শেল থাকলে শুড, উইল থেকে উড, মাস্ট থাকলে মাস্ট থেকে যায় অথবা হ্যাড টু থাকে। অর্থাৎ হচ্ছে সবসময় এটা তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে কি মাস্টের পরিবর্তনটা হয় এভাবে যদি মাস্ট দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ যে সেন্টেন্সে বোঝাবে কি এটা করতে বাধ্য বা এটা করাটা বাধ্যজনক, একেবারে বাধ্যগতভাবে করতে হবে বা করা হয়, সেই ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন মনে করো মাস্ট দিয়ে যদি বলা হয় যে করা উচিত বা করতে হবে এই ধরনের হলে তাহলে সেক্ষেত্রে মাস্ট পরিবর্তন হয়ে কি হবে? হ্যাড টু হবে। এরপরে ভার্ব 1 থাকলে সেটা ভার্ব 2 তে চলে যাবে, আর ভার্ব 2 থাকলে সেটা কি হয়ে যাবে? সেটা হ্যাড হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে কি মডেল ভার্বের পর যদি বি থাকে, মডেল ভার্বের পর বি থাকলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন দেখো ক্যান বি, ক্যান বি থাকলে কুড বি, মে বি থাকলে মাইট বি, ঠিক আছে। তারপর এখানে শেল বি থাকে শুড বি, উইল বি থাকলে উড বি, আর সার থাকলে রেসপেক্টফুলি বা পোলাইটলি, তারপর সরি সরি থেকে যায়। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, এবার দেখো আর বাকি এই যে পার্সনের কি পরিবর্তন, রুলস অফ চেঞ্জিং পার্সন। রিপোর্টিং স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী হয়ে থাকে। রিপোর্টিং ভার্বে সাবজেক্ট এর পার্সন অথবা নাম্বার অনুযায়ী হয়ে থাকে ফার্স্ট পার্সনের পরিবর্তন। যেমন হি সেড টু মি আই হ্যাভ এনজয়েড দ্য পার্টি। এখানে দেখো এই যে রিপোর্টিং ভার্ব কোনটা? সেড, আর এখানে আছে আই, ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সনের পরিবর্তন হয়ে যাবে কিসের উপর? রিপোর্টিং ভার্বে সাবজেক্টের উপর। সাবজেক্টের পরিবর্তন হবে এভাবে। এখানে কি বলছে? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড এনজয়েড দ্য পার্টি। তো এখানে দেখো আই, আইটা চেঞ্জ হয়ে কি হয়েছে? হি হয়েছে। তার কারণ এখানে সেড টু ভার্বের সাবজেক্ট কি? ঠিক আছে, হি সেড হি হ্যাড এনজয়েড দ্য পার্টি। হ্যাড কেন হয়েছে? তার কারণ এখানে হ্যাভ আছে, হ্যাভ চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? হ্যাড হয়ে গেছে। এরপর 2 নম্বর পরিবর্তন কি দেখাচ্ছে দেখো, রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পার্সন অর ইউ সব সময় রিপোর্টিং ভার্বে অবজেক্টকে অনুসরণ করে এবং এর অনুযায়ী ব্যবহৃত হয়। যেমন হি সেড টু করিম ইউ আর এ লাকি পার্সন,
তাহলে এখানে যেহেতু অবজেক্ট বলছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট বলছে, সেই রিপোর্টিং ভার্ব দেখো সেড, তার অবজেক্ট কি করিম। তাহলে হি এখানে টেলস করিম হবে না, হি টোল্ড হয়ে যাবে। সেড টু থাকলে কি হবে বলেছিলাম, টোল্ড হবে, টোল্ড করিম। আর কিন্তু টোল্ড ভার্বের পরে কি বসবে না, টোল্ড ভার্বের পরে কখনো টু বসবে না। দ্যাট হি, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে, করিমকে বোঝানো হচ্ছে, কারণ সেড টু ভার্বের অবজেক্ট কি করিম। হি ইজ, এখন ইজটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ইজটা চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে। হি ওয়াজ এ লাকি পারসন। ওকে, থার্ড পারসন। হ্যাঁ, 3 নাম্বার কি, রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো, হি said to Hassan she has done wrong। এখানে হি অর্থাৎ সাবজেক্ট আর হাসান হচ্ছে অবজেক্ট। দেখো said to বার পরিবর্তন দিয়ে কি হয়েছে, told হয়েছে, তারপর হাসান রয়ে গেছে। কিন্তু এখানে দেখো এই থার্ড পারসন শি, এটা অন্য আরেকজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আর সে কারণে এখানে শি রয়ে গেছে, কোন রকম পরিবর্তন হয়নি। He told Hassan that she had done wrong। ওকে, এই গেল মোটামুটি রুলস। ঠিক আছে, এবার আসছি আমি এক্সারসাইজ। সরি, তোমাদেরকে আরেকটা জিনিস বলবো বলেছিলাম আগে, যে জিনিসটা আমি তোমাদেরকে একটু করে এখানে শর্টকাট বুঝিয়ে দিয়েছি। এই জায়গাটা, এই জিনিসটা এখানে শর্টকাট ভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এবার এখানে দেখো আমি ডিটেলস এখানে করে দিলাম। এই জিনিসটা তোমরা যারা পারো, যদি মনে হয় কি এই জিনিসটার ইম্পর্টেন্স খুব বেশি তোমাদের কাছে, আমি বলবো কি এই জিনিসটার ইম্পর্টেন্স খুব 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 বেশি। আর সে কারণে তোমরা যদি আমার কথাটাকে গুরুত্ব দাও, তাহলে এই চারটা আগে লিখে ফেলো খাতার মধ্যে, যেভাবে আমি দিয়েছি ঠিক এইভাবে, আর একদম মুখস্থ করে ফেলো, কোথাও যেন তোমার ভুল ভ্রান্তি না থাকে। এখানে ফর্মটা আমি ইংরেজি এবং বাংলা দুভাবে করে দিয়েছি, যাতে করে তোমাকে অন্য কোনো বই ঘাটাঘাটি করতে না হয়, তুমি এক জায়গা থেকে সবকিছু পেয়ে যাবে। এটার পরিবর্তনটা কিভাবে হচ্ছে তুমি এখানে বুঝতেই পারছো, দেখলে বুঝতে পারছো। আগে যেভাবে বুঝেছি, যেমন ফার্স্ট পারসন কি সিঙ্গুলার নাম্বার, আই, মি, অবজেক্টিভ ফর্ম, এই যে বললাম অ্যাডজেক্টিভ ফর্ম মাই, আর পসেসিভ ফর্মটা কি হচ্ছে, এই পসেসিভ ফর্মকে আমরা আসলে দুভাগে ভাগ করেছি, একটা অ্যাডজেক্টিভ পসেসিভ আর একটা প্রোনাউন পসেসিভ। যখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে তখন সেটা হয়ে যাবে মাই, আর প্রোনাউন হিসেবে বুঝবে পসেসিভ তখন হয়ে যাবে মাই। এখানে আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, তারপরে ইয়োর, ইয়োর্স, এটা তোমার, 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 আর তোমাদের, তোমাদের, হিজ, হিজ, হার, হার, এখানে হার্স হবে, হার্স, হার্স, তারপরে ইটস, ইটস। ওকে, এরপরে আরেকটা ফর্ম আছে, এই জায়গায় তুমি এই জায়গার মধ্যে এটাকে অর্থাৎ এর পাশে আরেকটা কলাম করে নিতে পারো, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিভাবে লিখবে, যেমন মাই থাকলে সেটা মাই সেলফ হবে, আওয়ার থাকলে আওয়ার সেলফস হবে, SELVES, ইয়োর থাকলে সিঙ্গুলার বুঝলে ইয়োর সেলফ, SELF, আর প্লুরাল হলে ইয়োর সেলফস, SELVES, সেলফ। তারপরে হিজ, এটা হিজ থাকলে হিমসেলফ, তারপরে তার হার থাকলে হার সেলফ, ইট থাকলে ইট সেলফ, দেয়ার থাকলে বা এখানে ড্যাম থেকে ড্যাম সেলফস। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, আমি বারবার বলছি, এটা সব বইতে এইভাবে দেয়া নেই বা অনেক বইতে দেয়া নেই, সুতরাং তোমরা এটা লিখে নিতে পারো, বাংলাটাও দেয়া আছে। নেক্সট দেখো, এইবার চলে আসছি এক্সারসাইজ, কিভাবে এক্সারসাইজটা করবে। তো আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে তোমরা যদি তোমাদেরকে ভেরিফাই করতে চাও বা যাচাই বাছাই করতে চাও, এতক্ষণ ধরে যে নিয়ম কানুনগুলো আমি তোমাদেরকে বুঝালাম, সেটা যদি একটু যাচাই করতে চাও, তাহলে এই জায়গায় আগে কি নিজেরাই সলিউশনটা করে ফেলো, অর্থাৎ নিজেরা এই প্রবলেমটা সলভ করো।
তারপর তুমি আমার সঙ্গে মিলাতে পারো যে তোমার কতটুকু শুদ্ধ হয়েছে বা কোথায় ভুল হয়েছে, আদৌ ভুল হয়েছে কিনা, আর ভুল যদি হয়ে থাকে কোথায় ভুল হলো, কেন ভুল হলো সেটাও বুঝে নিতে পারো। ওকে, তাহলে চল শুরু করছি। এটা সলিউশনটা, আনসারটা আমি এবার লিখলাম, জাস্ট এভাবে লিখে দিলাম, কিন্তু পরীক্ষা হলে তোমাকে লিখতে হবে কি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, সার্চ এন্ড সার্চ যত নাম্বার দেওয়া থাকে সেটা লিখবে, সাধারণত 5 নাম্বার এটা দেওয়া থাকে, তুমি তখন লিখবে কি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5। কিভাবে লিখবে এটা, এইভাবে তুমি লিখতে পারো, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5, এইভাবে দিয়ে লিখতে পারো। এবং এই জিনিসটাকে তুমি কি করতে পারো, মাঝখানে মাঝখানে সেট করে দিতে পারো, তারপর একটা আন্দাজ করে দিতে পারো। ওকে, এরপর আসে সলিউশন। মাদার সেড টু নাফি, হোয়াট ওয়াজ ইউ ডুইং নাও। এখানে তোমাকে সাবজেক্টটা বুঝতে হবে, অবজেক্টটা বুঝতে হবে, রিপোর্টিং ভার্বটা বুঝতে হবে, একদম ধীরে ধীরে সিস্টেমেটিক্যালি একটা পর একটা করবে। এখানে প্রশ্ন করছে কি মাদার, এখানে তারপরে আবার দেখো ইনভার্টেড কমা দিয়ে শুরু হচ্ছে, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। এরপর ইনভার্টেড কমাটা আবার এখানে শেষ, সেড নাথিং। ওকে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে নাথি, অবজেক্ট হচ্ছে মাদার। why did not you do it yesterday? তাহলে এখানে দেখো ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, এখানে ইনভার্টেড কমাটা শেষ হবে। তাহলে why did not you do it yesterday? তুমি কেন এটা গতকাল করোনি? asked মা জিজ্ঞেস করছে। এবার আবার দেখো এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, I was ill yesterday, said Nafi। তাহলে এখানে নাফির সাবজেক্ট, এই জায়গায় সাবজেক্টে কে ছিল মাদার, ঠিক আছে। তারপর কি ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, আবার এখানে ইনভার্টেড কমাটা শেষ হয়েছে, সেড মাদার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মাদার, অবজেক্ট হচ্ছে নাফি। তাহলে এবার শুরু করো, কিভাবে করবে। প্রথম সেন্টেন্স দেখো, মাদার সেড টু নাফি, হোয়াট আর ইউ ডুইং নাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখন সেড টু ভার্ব চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে, আস্কডে চলে যাবে, যেহেতু পাস্ট টেন্স। মাদার আস্কড, নাফি, এখানে কিন্তু টু হবে না, কারণ লাস্ট ভার্বের পর টু বসে না, আস্কড নাফি। এখন এ কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বলবে এবার, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমাকে বুঝতে হবে। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। আমরা পড়েছিলাম কি একটা ইয়েস নো কোয়েশ্চেন, একটা ইনফরমেশন কোয়েশ্চেন। এখানে দেখো শুরু হয়েছে কি ডব্লিউএইচ দিয়ে, কিন্তু এটা একটা কি করছো, এটা হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা দেওয়া যাচ্ছে না, সুতরাং এটা ইনফরমেশনাল সেন্টেন্স আর ইনফরমেশনাল কোয়েশ্চেন, সুতরাং এখানে হোয়াটটা থেকে যাবে, হোয়াট। এখন সাবজেক্ট আসবে ইউ, এই সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন চেঞ্জ হয়ে কিসের উপর ভিত্তি করে বলেছিলাম, আমরা একটু আগে শিখেছি যে সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বে অবজেক্টের উপর, ঠিক আছে। তাহলে হোয়াই ইউটা এই নাফি ভার্বের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, তাহলে এখানে ইউ যখন সাবজেক্ট হিসেবে চলে আসবে এখানে কি হবে, হোয়াট হি দিয়ে তুমি এখানে ব্র্যাকেটের মধ্যে অ্যান্ডটা দিয়ে দিতে পারো, যেহেতু এটা কাকে বোঝাচ্ছে, নাফিকে বোঝাচ্ছে। হোয়াট হি, এরপরে ভার্ব কি আছে, আর আছে, ভার্ব ওয়ান আছে, সুতরাং এটা চলে যাবে কোথায়, ভার্ব টু তে। হি এর সাথে ভার্ব টু কি বসবে, সাধারণত ওয়াজ, বাট হি ওয়াজ ডুইং। এখন একটু আগে আমরা পড়েছিলাম নাও থাকলে কি হয়ে যাবে, নাও থাকলে সেটা দেন হয়ে যাবে, দেন, শেষ, এখানে সেন্টেন্সটা শেষ।
এরপর থেকে আই এম ডুইং মাই হোম সেট। তাহলে সে কি করলো, এই যে এখানে প্রশ্নটা করলো, এই প্রশ্ন হোয়াট আর ইউ ডুইং নাও প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তরে কিন্তু সে এটা বললো, মাদার প্রশ্ন করেছিল, মাদার প্রশ্ন করার ফলে নাতি উত্তরটা দিয়েছিল কি আই এম ডুইং মাই হোম। তাহলে এখানে কি হবে, নাফি নাফি রিপ্লাই, যেহেতু উত্তর দিয়েছে রিপ্লাই দ্যাট, রিপ্লাই দ্যাট। তখন এই যে ফার্স্ট পারসন আই, এটা কিছু এবার চেঞ্জ হবে বলেছিলাম, ওই রিপোর্টিং ভার্বের ভার্ব এখানে সেট নাফি আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর কেন্দ্র করে। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে নাফি, সুতরাং এখানে কি হবে, সেড দ্যাট হি, নাফি রিপ্লাইড দ্যাট হি was doing his, এখানে মাইটা কি হয়ে যাবে his, he was doing his homework। দেখো তাহলে এখানে দেখো এই যে মাই আছে, মাইটা চেঞ্জ হয়ে গিয়ে কি হলো ইজ হলো। ওই যে মাই এটা হচ্ছে কি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বা পসেসিভ ফর্ম যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে আসলে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ পসেসিভ ফর্মের মধ্যে, সুতরাং মাইটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে কি হলো পসেসিভ ফর্ম হয়ে গেল। তারপরে এম চেঞ্জ হয়ে কি হয়েছে ওয়াজ হয়ে গেছে। তাহলে ভার্বের চেঞ্জ শেষ, পসেসিভ ফর্মের চেঞ্জ শেষ, তার মানে এখানে সেন্টেন্সটা শেষ। তবে এখানে কিটা যদি তুমি একটু ভালো করে বুঝাতে চাও, এখানে তুমি এনটা, তুমি যদি ভুলে যাও সেজন্য তুমি এখানে এনটা দিয়ে দিতে পারো সাবজেক্টিভ ফর্ম, হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক। ওকে, এরপর কি বলছে, হোয়াই ডিড নট ইউ ডু ইট yesterday asked মা। তাহলে মা কি করলো, মা আবারও প্রশ্ন করলো। প্রথমে একটা প্রশ্ন তো এখানে করেছিল হোয়াট আর ইউ ডুইং নাও, এবার দ্বিতীয়বার আবার প্রশ্ন করছে যে হোয়াই ডিড নট ইউ ডু ইট yesterday। তাহলে এখানে মাদার একটা অ্যাগেন শব্দ আসবে, একটু আগে আমি সেহেতু তোমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছি। মাদার অ্যাগেন আস্কড, আবার জিজ্ঞেস করলো। তাহলে কি জিজ্ঞেস করলো, হোয়াই, আবার কি দিয়ে শুরু হয়েছে হোয়াই দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাহলে এখানে হোয়াইটা থেকে যাবে, যেহেতু এটা ইয়েস না বোঝাচ্ছে না। হোয়াই সাবজেক্ট কি হবে তখন হি, হি দিয়ে কাকে বোঝানো হচ্ছে, নাফিকে বোঝানো হচ্ছে, সুতরাং এনটা বসিয়ে দাও। হোয়াই হি ডিড নট আছে, তাহলে এখানে হোয়াই পাস্ট ফর্ম আছে না, এখানে দেখো ডিড নট ডু, ডিড নট ডু, ডিড নট ডু, ডিড নট ইউ ডু পাস্ট ফর্ম আছে, অর্থাৎ ভার্ব টু আছে। ভার্ব টু থাকলে কি হবে বলেছিলাম, হ্যাড হয়ে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাড হলো বাই হি নট, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, ও বাই হি হ্যাড নট ডান। এই যে ইট আছে, ইটটা এখানে সাধারণত কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে, দ্যাট দা প্রিভিয়াস ডে। ঠিক আছে, তবে এখানে অনেক সময় দেখা যায় যে এই দ্যাটটা ইট রেখে দেয়, আমার মনে হয় কি আসলে সেটা রাখা উচিত না। তার কারণ হচ্ছে যে আমরা যেহেতু নিয়মে পড়েছি যে ইট নিকটবর্তী শব্দ, সেটা দূরবর্তী শব্দে চলে যাবে। তাহলে প্রিভিয়াস আর ইয়েস্টারডে যেহেতু আছে, এই ইয়েস্টারডে শব্দের জন্য কি চেঞ্জ হবে বলেছিলাম, প্রিভিয়াস ডে। ওকে, এটাও হয়ে গেল। এরপরে কি বলবো, নাফিয়া তারপরে নিশ্চয় একটা কি করেছে, উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে, ওয়াজ ইন yesterday said নাফিয়া। তাহলে নাফিয়া কি করলে, এটা আবারও উত্তর দিল। সেটা কিভাবে লিখতে হবে, নাফি replied that I was in, আই দিয়ে কি বোঝাচ্ছে, সে নাফিকে বোঝাচ্ছে, সাবজেক্টকে বোঝাচ্ছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সুতরাং এটা কি হবে হি, হি দিয়ে এখানে এন্টার তুমি দিয়ে দাও। এগুলো কিন্তু তুমি একটু ধীরে ধীরে শেখার চেষ্টা করো। যারা বুঝো, যারা জানো তাদের ক্ষেত্রে তো কোনো কিছু বলার নাই। যারা নতুন, তুমি যদি নতুন হয়ে থাকো, নতুন শিখতে যাচ্ছ, এই জিনিসগুলো তুমি এভাবে শিখতে হবে।
কি দিয়ে কাকে বোঝাচ্ছে তখন তার নামের প্রথম অক্ষরটা বসিয়ে দেবে। ই কি আছে, ই ওয়াসিল, ওয়াস যখন আছে তখন সেটা ভার্বের 2 নাম্বার ফর্ম, ফার্স্ট ফর্ম, তাহলে সেটা কোথায় চলে যাবে, হ্যাড। ই হ্যাড, এখন বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বি। ই হ্যাড বিন ইল, ইল ইয়েস্টারডে আছে সেটা কি হয়ে যাবে, দা প্রিভিয়াস ডে। ওকে, এতটুকু শেষ হয়ে গেল। এরপরে কি বলছে, ক্যান আই হেল্প ইউ, সেড মাদার, তাহলে মা প্রশ্ন করলো, তার মানে আবারও প্রশ্ন করলো। এটা কত নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। তাহলে আমি সেই নিয়মের মধ্যে চলে যাচ্ছি, কি বলে প্রথমে সেডের পর সেড টু থাকলে অ্যাগেন হবে, আবার থাকলে সেটা কি হয়ে যাবে, ফাদার। তাহলে মাদার, ফার্দার, ফার্দার আস্কড, আবার জিজ্ঞেস করলো, কাকে জিজ্ঞেস করলো, হিম। এখানে তুমি হিম দিয়ে না থেকে অ্যান্ড দিয়ে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এখানে বোঝাই যাচ্ছে। মাদার ফার্দার আস্কড হিম, কি জিজ্ঞেস করেছে, ক্যান আই হেল্প ইউ, কি তোমাকে সাহায্য করতে পারি। এই প্রশ্ন উত্তরটা ইয়েস অথবা নো দিয়ে যাচ্ছে, হ্যাঁ অথবা না। তাহলে এই ক্ষেত্রে যে তোমার কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে কি হবে, ইফ বা ইফ। আমি ইফ দিচ্ছি সহজটায়, ইফ। এখন আই বলতে কাকে বোঝা হচ্ছে, সাবজেক্ট নিজেকে, এটা অবজেক্টিভ ফর্মটা কি, সাবজেক্ট ফর্মটা হলে কি হবে, মাদারকে বলছে সেহেতু ইফ শি। ক্যান আছে, ক্যানটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, হু। হেল্প, হেল্প ইউটা কি হয়ে যাবে, ভার্বের অবজেক্টিভ ফর্ম, নাফি তার অবজেক্টিভ ফর্ম, বি এর অবজেক্টিভ ফর্ম কি, হিম। এখানে হেল্প পি হবে, if she could help him. ওকে, নেক্সট। আশা করি যারা তোমরা আগে ভেরিফাই করেছো তাদের পুরোপুরি শুদ্ধ হয়েছে, আর যাদের শুদ্ধ হয়নি তারা নিশ্চয়ই এখন বুঝে নিয়েছো বা শুদ্ধ করে নিয়েছো কোথায় ভুলটা হলো, কেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।